হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে আমরা ইন্ডিয়ান পলিটি এম লক্ষ্মীকান্ত থেকে হাইকোর্ট এই অধ্যায়টা কিভাবে নোটস তৈরি করে খুব সংক্ষেপে খুব দ্রুততার সাথে রিভাইজ করার জন্য ঠিক কীভাবে পড়তে হবে এবং এর বিষয়বস্তু ডিটেলসে আলোচনা করব। তো এখানে যেমন দেখা যাচ্ছে 5 থেকে 7 পেজের একটা অধ্যায়কে একটা ছোট A4 পেজের মধ্যে কিন্তু আনা হয়েছে। তো এখানে কি কি রয়েছে আমরা দেখব। সমস্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলো, যে জায়গা থেকে প্রশ্ন তৈরি হতে পারে সেই জায়গা থেকে গুরুত্বপূর্ণ ইনফরমেশন, এখানে কিন্তু সমস্ত ইনফরমেশন এখানে রাখা হয়েছে। প্রথমে কি রয়েছে, আর্টিকেল 214 to 231 ইন পার্ট 6 অফ দ্য কনস্টিটিউশন ডিলস উইথ হাইকোর্ট। সরাসরি প্রশ্ন আসে এই জায়গা থেকে। পার্ট 6 এবং আর্টিকেল 214 থেকে 231 পর্যন্ত এই অংশটা সংবিধানের, যেটা হাইকোর্ট সম্পর্কে বলা রয়েছে। ফার্স্ট হাইকোর্ট ওয়ার সেট আপ অ্যাট কলকাতা, বম্বে অ্যান্ড মাদ্রাস। তো প্রথম যে হাইকোর্ট স্থাপিত হয় সেটা হয়েছিল 1862-তে। 1862-তে কলকাতা, বোম্বে এবং মাদ্রাস প্রেসিডেন্সিতে প্রথম হাইকোর্ট স্থাপিত হয় ভারতবর্ষে। অ্যাট প্রেজেন্ট দেয়ার আর 25 হাইকোর্ট ইন দ্য কান্ট্রি। বর্তমানে 25টা হাইকোর্ট রয়েছে আমাদের দেশে। দিল্লি ইজ দ্য অনলি ইউনিয়ন টেরিটরি দ্যাট হ্যাজ আ হাইকোর্ট অফ ইটস ওন। দিল্লি একমাত্র ইউনিয়ন টেরিটরি যার নিজস্ব হাইকোর্ট রয়েছে। এখানে মনে রাখতে হবে প্রত্যেকটা রাজ্যের একটা করে হাইকোর্ট থাকতে হবে, এটা সংবিধানে বলা ছিল। কনস্টিটিউশন অফ ইন্ডিয়া প্রোভাইডস ফর আ হাইকোর্ট ফর ইচ স্টেট, বাট 7th অ্যামেন্ডমেন্ট অথরাইজ দ্য পার্লামেন্ট to establish a common high court for 2 or more states or union territory. মূল সংবিধানে বলা ছিল প্রত্যেকটা রাজ্যের একটা করে হাইকোর্ট অবশ্যই থাকতে হবে, কিন্তু 7ম সংবিধান সংশোধনী নিয়ে আসা হয় এবং সেখানে বলা হয় কি একাধিক রাজ্যের একটা হাইকোর্ট থাকতে পারে, একটা কমন হাইকোর্ট থাকতে পারে, বা তার সাথে কোনো ইউনিয়ন টেরিটরিও থাকতে পারে। যেমন কলকাতার ক্ষেত্রে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জেরও হাইকোর্ট কিন্তু কলকাতা। তো এরকম ধরনের এটা কিন্তু মূল সংবিধানে অন্যরকম বলা ছিল। তো এরকম জায়গা থেকে প্রশ্ন তৈরি হয়। তো মূল সংবিধানে কিন্তু বলা ছিল যে প্রত্যেকটা রাজ্যের একটা করে হাইকোর্ট থাকবে। সরাসরি এই স্টেটমেন্টটা থেকে কিন্তু প্রশ্ন তৈরি হবে। তো শুধু যদি সংবিধানের কথা বলা থাকে, 7th অ্যামেন্ডমেন্টের কথা যদি না বলা থাকে, তাহলে কিন্তু বলতে হবে হ্যাঁ এটাই ঠিক যে প্রত্যেকটা স্টেটে একটা করে হাইকোর্ট থাকতে হবে। আচ্ছা, এরপর দ্য কনস্টিটিউশন ডাজ নট স্পেসিফাই দ্য স্ট্রেংথ অফ হাইকোর্ট। আবারও সংবিধান কিন্তু বলে দেয়নি একটা হাইকোর্টে মোট কতজন বিচারপতি থাকবেন। ইট কনসিস্ট অফ আ চিফ জাস্টিস অ্যান্ড সাচ আদার জাজেস অ্যাজ দ্য প্রেসিডেন্ট মে ফ্রম টাইম টু টাইম ডিম নেসেসারি টু অ্যাপয়েন্ট। তো একজন চিফ জাস্টিস থাকবেন এবং আর কতজন জাজ থাকবেন সেটা নিশ্চিত করছেন কে? প্রেসিডেন্ট। সময় অনুসারে যখন যেমন প্রয়োজন সেই অনুসারে তিনি অ্যাপয়েন্টমেন্ট করে থাকেন। তো এখান থেকে দুটো বিষয় উঠে আসছে, একটা যে প্রেসিডেন্টের উপর ডিপেন্ড করছে কতজন সদস্য থাকবেন হাইকোর্টে, আর একটা বিষয় প্রেসিডেন্টই কিন্তু হাইকোর্টের জাজদের নিয়োগ করছেন। এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এরকম মনে হতেই পারে যে প্রত্যেকটা রাজ্যে হয়তো গভর্নর নিয়োগ করবেন হাইকোর্টের যারা বিচারপতি, কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে যে প্রেসিডেন্ট কিন্তু রাজ্যের বিচারপতিদের কিন্তু, অর্থাৎ হাইকোর্টের বিচারপতিদের কিন্তু প্রেসিডেন্ট সরাসরি নিয়োগ করছেন। The judge of a high court are appointed by the president and can be removed from his office by an order of the president. তো নিয়োগ করছেন যেহেতু প্রেসিডেন্ট, এবং তার মতামত অনুসারেই, তার ইচ্ছা অনুসারেই কিন্তু তাদেরকে রিমুভ করা যেতে পারে, অর্থাৎ রিমুভও করছেন কিন্তু প্রেসিডেন্ট। নিয়োগ করছেন প্রেসিডেন্ট এবং রিমুভ করছেন প্রেসিডেন্ট। দ্য চিফ জাস্টিস ইজ অ্যাপয়েন্টেড বাই প্রেসিডেন্ট আফটার কনসালটেশন উইথ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। খুব গুরুত্বপূর্ণ বিষয় যে একটা হাইকোর্টের যিনি প্রধান বিচারপতি, চিফ জাস্টিস অফ আ হাইকোর্ট, তাকে নিয়োগ করছেন প্রেসিডেন্ট, কিন্তু তিনি চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার সাথে, সুপ্রিম কোর্টের যিনি প্রধান বিচারপতি তার সাথে কনসালটেশন করে তবেই কিন্তু নিয়োগ করছেন। ইন দ্য থার্ড জাজ কেস দ্য সুপ্রিম কোর্ট ওপেন্ড দ্যাট ইন কেস অফ অ্যাপয়েন্টমেন্ট অফ হাইকোর্ট জাজ দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া শুড কনসাল্ট আ কলেজিয়াম অফ 2 সিনিয়র মোস্ট জাজ অফ সুপ্রিম কোর্ট।
তো এখানে শুধুমাত্র চিফ জাস্টিস অফ ইন্ডিয়া একজন নিজেই কিন্তু এই ডিসিশনটা নিতে পারছেন না, তাকে কিন্তু আরও দুজন সিনিয়র মোস্ট জাজের সাথে কনসাল্ট করতে হচ্ছে, তবে তিনি কিন্তু বলতে পারছেন যে কাকে নিয়োগ করা হবে। অর্থাৎ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কিন্তু আরও দুজন সিনিয়র মোস্ট জাজের সাথে কনসাল্ট করে তবে ঠিক করছেন যে কাকে নিয়োগ করা হবে। তো এখানে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু মূল বিষয় ছিল না, থার্ড জাজ কেসে এই বিষয়টা উঠে আসে। তো এই বিষয়গুলো উঠে আসার কারণ কি সেটা আমাদের জানতে হবে যে এই যে নিয়োগ বিষয়টা, হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের যে নিয়োগ বিষয়টা, এটা কিন্তু হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের নিজের আন্ডারেই রয়েছে। অর্থাৎ এখানে কিন্তু বাইরে থেকে কেউ, সরকার পক্ষের কেউ এখানে কিন্তু নিয়োগ করছেন না, বা তাদের ইচ্ছায় কেউ নিয়োজিত এখানে হচ্ছেন না। এরকম একটা চেষ্টা করা হয়েছিল যে সরকার থেকে নিয়োগ করা হবে, অর্থাৎ একটা কমিশন নিয়ে আসা হবে, জুডিশিয়াল কমিশন, সেখান থেকে নিয়োগ করা হবে। কি করা হলো? 99th অ্যামেন্ডমেন্ট আনা হলো 2014-তে, যেখানে এই কলেজিয়াম সিস্টেম, যার মাধ্যমে এই নিয়োগটা হয়ে থাকে, কলেজিয়াম সিস্টেমের মাধ্যমে নিয়োগ হয়ে থাকে, অর্থাৎ সুপ্রিম কোর্টের যারা জাজ থাকছেন তারা তাদের একটা কলেজিয়াম তৈরি করে সেখান থেকে নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ সুপ্রিম কোর্টে কারা নিয়োগ হবেন সেটা কিন্তু তারাই ঠিক করছেন, বা হাইকোর্টে কারা নিযুক্ত হবেন সেখানে কিন্তু তারাই ঠিক করছেন। তো সেটাকে বলা যায় কলেজিয়াম সিস্টেম, কিন্তু সেটাকে রিপ্লেস করা হয়েছিল 2014 সালে কি দিয়ে? ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন আনা হয়েছিল। খুব গুরুত্বপূর্ণ, 99তম সংবিধান সংশোধনী অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে এখানে কিন্তু কলেজিয়াম সিস্টেমটাকে বাদ দিয়ে ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন আনা হয়েছিল। এবং যদিও পরবর্তী সময়ে 2015-তে সুপ্রিম কোর্ট কি ডিক্লেয়ার করলো? 99th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এবং এই ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন অ্যাক্ট, এই দুটোকে আনকনস্টিটিউশনাল বলে ব্যাখ্যা করলো। কারণ আমাদের সংবিধানে বলা রয়েছে যে এক্সিকিউটিভ এবং জুডিশিয়ারি এই দুটো কিন্তু সম্পূর্ণ আলাদাভাবে কাজ করবে, কোনো রকম পলিটিক্যাল প্রভাব জুডিশিয়ারিতে পড়বে না। কিন্তু যদি এরকম আনা হয় যে ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন আনা হয়, সেখানে কিন্তু একটা সরাসরি প্রভাব পড়তে বাধ্য। তো সেই কারণে যেহেতু সেপারেশন অফ পাওয়ার, এই যে জুডিশিয়ারি এবং এক্সিকিউটিভের মধ্যে যে পাওয়ারের সেপারেশন, এটা একটা বেসিক স্ট্রাকচারের মধ্যে পড়ে। তো সেই বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনকে তুলে এনে সুপ্রিম কোর্ট বলে যে 99তম সংবিধান সংশোধনী এটা কিন্তু ভুল এবং এটা অসাংবিধানিক বলে এটাকে বাদ দেওয়া। অর্থাৎ বর্তমানে কিন্তু এই কলেজিয়াম সিস্টেমটাই আবার ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। খুব গুরুত্বপূর্ণ বিষয়, প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের মনে রাখতে হবে। এরপর কি দেখব? কোয়ালিফিকেশন। কি কোয়ালিফিকেশনের কথা বলা রয়েছে আমাদের সংবিধানে? হি শুড বি আ সিটিজেন অফ ইন্ডিয়া, তাকে অবশ্যই একজন ভারতের নাগরিক হতে হবে। তো আমরা সিটিজেনশিপ অর্ডারে দেখেছি যে প্রেসিডেন্ট বা এই হাইকোর্টের জাজ বা আরও অন্যান্য যারা পার্লামেন্টেরিয়ান, এদের কিন্তু প্রত্যেককে ভারতের নাগরিক হওয়া প্রয়োজন। তো এই বিষয়টা গুরুত্বপূর্ণ যে যিনি হাইকোর্টের বিচারপতি হবেন তিনি কিন্তু বিদেশের কোনো নাগরিক হবেন না, ভারতের নাগরিকত্ব তাকে থাকতে হবে। তবে এরকম নয় যে তাকে জন্মগতভাবে ভারতীয় হতে হবে, তিনি ভারতীয়ত্ব অর্জন করেও কিন্তু, সেটা প্রেসিডেন্টই হোক বা অন্য কেউ, তিনি কিন্তু ভারতীয়ত্ব অর্জন করেও বিভিন্ন মাধ্যমে ভারতের নাগরিকত্ব পেয়ে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট তাকে করা যেতে পারে। নাম্বার 2, হি শুড হ্যাভ হেল্ড আ জুডিশিয়াল অফিস ইন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া ফর 10 years। অর্থাৎ ভারতের মধ্যেকার কোনো জুডিশিয়াল অফিসের মধ্যে তাকে 10 বছরের কাজের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। বি, হি শুড হ্যাভ বিন অ্যান অ্যাডভোকেট অফ আ হাইকোর্ট ফর 10 years। অথবা তাকে কোনো হাইকোর্টের আন্ডারে 10 বছর তাকে অ্যাডভোকেট হিসেবে কাজ করতে হবে, তবে তিনি একজন জাজ হওয়ার, বিচারপতি হওয়ার যোগ্যতা অর্জন করবেন হাইকোর্টের। তো এই বিষয় দুটো সংবিধানে বলা রয়েছে কোয়ালিফিকেশন কি লাগবে, এছাড়া আর কোনো কোয়ালিফিকেশনের কথা কিন্তু বলা নেই। তো বিষয়টা গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখানে এই ড্রয়িংটা করার কারণ হচ্ছে আমরা এই ধরনের নোটসটাকে যত বেশি আকর্ষণীয় করে তুলতে পারবো তত বেশি কিন্তু এখানে কনসেন্ট্রেশন বাড়বে আমাদের, এবং মনে রাখার ক্ষেত্রে কিন্তু এটা বিরাট বড় মেমোরি বুস্টার হিসেবে কাজ করে। এই যে মাইন্ড ম্যাপ বলা হয় যেগুলোকে, এবং তার সাথে এরকম মনোগ্রাহী বিষয় যদি তুলে ধরা হয় আরও সুন্দর করে, যত ভালো রিপ্রেজেন্টেশন করা হবে তত বেশি কিন্তু এগুলো মনে থাকবে। এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টা, পুরো লক্ষ্মীকান্ত প্রায় 700-750 পেজের একটা বই, তো সেখানে পরীক্ষার আগে সম্পূর্ণভাবে সেটাকে রিভাইজ দেয়া, লাইন বাই লাইন পড়া, সেটা কিন্তু সম্ভব হয় না। তো যত গুরুত্ব সহকারে, যত আকর্ষণীয়ভাবে ছোট নোটস
তৈরি করে রাখা যাবে তত কিন্তু পরীক্ষার সময় এগুলোকে খুব দ্রুত রিভাইজ দিয়ে সেটাকে মেমোরাইজ করা সম্ভব হবে। তো এখানে সেটাই করা হয়েছে এবং দেখানো হয়েছে এই কারণেই। আচ্ছা, এরপর ওথ তিনি কীরকম শপথ নিচ্ছেন? হি হ্যাজ টু মেক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান ওথ অর অ্যাফার্মেশন বিফোর দ্য গভর্নর অফ দ্য স্টেট। খুব গুরুত্বপূর্ণ বিষয় এই কারণে, তিনি কার কাছে শপথ নিচ্ছেন? গভর্নরের কাছে শপথ নিচ্ছেন। তাকে নিয়োগ করছেন প্রেসিডেন্ট, কিন্তু শপথ নিচ্ছেন গভর্নরের কাছে। তার অফিসে প্রবেশের আগে তাকে এই শপথটা নিতে হচ্ছে। টেনিয়ার কতদিন? Constitution has not fixed the term but says he should hold office until he attain the age of 62. আমাদের সংবিধানে বলা নেই একজন বিচারপতির টেনিয়ার কত হবে। তো সরাসরি এখান থেকে প্রশ্ন হতে পারে, স্টেটমেন্ট তুলে দেওয়া হবে যে আমাদের সংবিধানে বলা রয়েছে যে 62 বছর বা 62 বছরটা বলা রয়েছে, সরাসরি বলা রয়েছে যে টেনিয়ার কত হবে এরকম সময়টা দেওয়া রয়েছে আমাদের সংবিধানে। তো সেই স্টেটমেন্টটা কিন্তু ভুল হবে। যদি 62 বছর বলা হয় তাহলে সেই স্টেটমেন্টটা ঠিক, কারণ এটা বলা রয়েছে। কিন্তু কতদিন টেনিয়ার হবে, 5 বছর 10 বছর, সেটা কিন্তু সরাসরি বলা নেই, আমাদের সংবিধানে বলা ছিল না সেটা। রিমুভাল কি হবে? হি ক্যান বি রিমুভ বাই অ্যান অর্ডার অফ দ্য প্রেসিডেন্ট অন দ্য গ্রাউন্ড অফ প্রুভ মিসবিহেভিয়ার অর ইনক্যাপাসিটি। দুটো কারণে তাকে রিমুভ করা যেতে পারে, একটা হচ্ছে প্রুভড মিসবিহেভিয়ার অথবা ইনক্যাপাসিটি। এই দুটো কারণে তাকে রিমুভ করা যেতে পারে তার অফিস থেকে। তার স্যালারি ডিটারমাইন্ড ফ্রম টাইম টু টাইম বাই দ্য পার্লামেন্ট। প্রেসিডেন্ট নিয়োগ করছেন, কিন্তু তার স্যালারি কত হবে, তাকে কী কী সুযোগ সুবিধা দেওয়া হবে সেটা কিন্তু পার্লামেন্ট ঠিক করছে। ট্রান্সফার, প্রেসিডেন্ট ক্যান ট্রান্সফার আ জাজ আফটার কনসাল্টিং দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। তো এই ট্রান্সফারের বিষয়টা গুরুত্বপূর্ণ যে হাইকোর্টের জাজ যারা বিচারপতি থাকেন তাদের কিন্তু ট্রান্সফার করা যেতে পারে, তাদেরকে একটা হাইকোর্ট থেকে অন্য হাইকোর্টে কিন্তু ট্রান্সফার করা যেতে পারে। তো ট্রান্সফারটা কখন করা হয়, এটা কিন্তু কোনো শাস্তিদায়ক বিষয় নয় যে তিনি কোনো ভুল কাজ করেছেন তাকে শাস্তিস্বরূপ অন্য জায়গায় ট্রান্সফার করা হলো, বিষয়টা এরকম নয়। তাকে ট্রান্সফার করা হয় প্রয়োজন অনুসারে, তাকে ট্রান্সফার করা হয় এবং এটা কিন্তু জুডিশিয়াল রিভিউর আন্ডারে আসে। অর্থাৎ কাউকে ট্রান্সফার করা হলো, তিনি যদি মনে করেন তিনি যাকে ট্রান্সফার করা হলো একমাত্র তিনি কিন্তু জুডিশিয়াল রিভিউর জন্য অ্যাপ্লাই করতে পারেন যে তাকে ট্রান্সফার করা হলো। তো এই বিষয়টা গুরুত্বপূর্ণ। ট্রান্সফার নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকম কন্ট্রোভার্সি হয়ে থাকে, তো সেই জন্য মনে রাখতে হবে যে হাইকোর্টের জাজদের কিন্তু ট্রান্সফার করা হয় এবং প্রেসিডেন্টের কথা অনুসারে, প্রেসিডেন্টের ইচ্ছা অনুসারে তাকে ট্রান্সফার করা হয় এবং এটা কিন্তু জুডিশিয়াল রিভিউর আন্ডারে আসে। গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, এরপর অ্যাক্টিং চিফ জাস্টিস বা অ্যাক্টিং অন্যান্য যারা জাজ রয়েছে তাকে কিন্তু অ্যাক্টিং জাস্টিস হিসেবে কিন্তু নিয়োগ করার কথা বলা রয়েছে সংবিধানে, এরকম যে এরকম করা যেতে পারে। কখন? প্রেসিডেন্ট ক্যান অ্যাপয়েন্ট এ জাজ অ্যাজ অ্যান অ্যাক্টিং চিফ জাস্টিস হোয়েন ইট ফল ভ্যাকেন্ট। অর্থাৎ চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার সিটটা যখন ভ্যাকেন্ট হয়ে গেল, চিফ জাস্টিস অফ হাইকোর্ট তার সিটটা ভ্যাকেন্ট হয়ে গেল, কোনো কারণে তিনি মারা যেতে পারেন বা অন্যান্য যে কোনো কারণে তার সিটটা যদি ভ্যাকেন্ট হয়ে যায়, তখন একজন অ্যাক্টিং চিফ জাস্টিস তাকে নিয়োগ করা যেতে পারে। অথবা তিনি অ্যাবসেন্ট থাকলে নিয়োগ করা যেতে পারে, বা আনএবল টু পারফর্ম হিজ ডিউটি, তিনি যদি তার ডিউটিটা পারফর্ম করতে অসমর্থ হন তখন কিন্তু তাকে একজন চিফ জাস্টিস নিয়োগ করা যেতেই পারে। And also additional acting judge or can request a retired judge to act as a judge for temporary period. তো চিফ জাস্টিসকে তো করাই হচ্ছে, তাকে অ্যাক্টিং চিফ জাস্টিস কাউকে আনা যেতে পারে, অথবা অন্যান্য জাজদেরও অ্যাক্টিং জাজ হিসেবে আনা যেতে পারে যদি দেখা যায় সেখানে তাদের সংখ্যা কম আছে বা কেউ অনুপস্থিত আছেন, এরকম যে কোনো প্রয়োজনীয় সময় কিন্তু জাজ আনা যেতে পারে। এবং এমনকি একজন রিটায়ার্ড জাজ তাকেও কিন্তু অনুরোধ করা হতে পারে যে একটা ভ্যাকেন্ট পজিশনে তাকে বিচারপতি হিসেবে কাজ করার জন্য। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে, এখান থেকেও কিন্তু প্রশ্ন তৈরি হওয়ার যথেষ্ট জায়গা রয়েছে। ইন্ডিপেন্ডেন্স অফ হাইকোর্ট, হাইকোর্টের স্বাধীনতা রয়েছে অবশ্যই। হাইকোর্টের অ্যাপয়েন্টমেন্টের বিষয়টা তো আমরা জানলামই যে সম্পূর্ণভাবে কিন্তু কোর্টের আন্ডারই হয় নিয়োগটা। এবং আরও কী কী স্বাধীনতা রয়েছে আমরা দেখব। মোড অফ অ্যাপয়েন্টমেন্ট তো প্রথমেই রয়েছে। সিকিউরিটি অফ টেনিয়ার, যাদেরকে একবার নিয়োগ করা হচ্ছে তারা কিন্তু সিকিউরিটি অনুভব করে, তাকে যে কোনো সময় হঠাৎ করে অফিস থেকে বের করে দেওয়া যায় না। একমাত্র দুটো কারণ আমরা দেখলাম, সেই দুটো কারণ ছাড়া অন্য কারণে কিন্তু চট করে তাকে বের করে দেওয়া যায় না, সেটা কিন্তু যথেষ্ট কঠিন একটা বিষয় একজন জাজকে রিমুভ করা। ফিক্সড সার্ভিস কন্ডিশন, সার্ভিস কন্ডিশনটা ফিক্সড হয়, অর্থাৎ তাকে সার্ভিসের নিয়োগ করার আগে যে কন্ডিশনটা ছিল যে এতদিনের জন্য তাকে নিয়োগ করা হচ্ছে বা এত স্যালারি হবে, সেটা কিন্তু আর ডিক্রিজ করা যায় না। তাকে একবার নিয়োগ করা হয়ে গেলে তিনি কিন্তু সার্ভিস কন্ডিশন তিনি কিন্তু সেটা ভোগ করে থাকেন, ফিক্সড ভোগ করে থাকেন সেটা। এক্সপেন্সেস চার্জেস অন কনসলিডেটেড ফান্ড, এবং কনসলিডেটেড ফান্ড থেকে কিন্তু তাদের এই স্যালারি এই ধরনের বিষয়গুলো চার্জ করা হয়। কন্ডাক্ট অফ জাজেস ক্যান নট বি ডিসকাসড,
ব্যান অন প্র্যাকটিস আফটার রিটায়ারমেন্ট, পাওয়ার অফ পানিশ ফর ইটস কন্টেম্পট। তো জাজদের ক্ষেত্রে বিভিন্ন বিষয় যেগুলো কন্টেম্পট বলা হয়, অর্থাৎ কোর্টের বিষয়ে যে অবমাননা করা হয়, তা হাইকোর্ট কিন্তু কোর্ট অবমাননা করলে হাইকোর্ট কিন্তু শাস্তি দিতে পারে। কোর্ট অবমাননা বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেটি কন্টেম্পট অফ কোর্ট বলা হয়। ক্রিমিনাল কন্টেম্পট হতে পারে, সিভিল কন্টেম্পট হতে পারে, বিভিন্ন ধরনের হতে পারে। অর্থাৎ কোর্টকে যে কোনো কারণে অপমান করলে, কেউ যদি অপমানসূচক কিছু মন্তব্য করে থাকে কোর্ট সম্পর্কে, তাহলে কোর্টের কিন্তু অধিক আন্ডারে এটা পড়ছে, তার জুরিডিকশনের আন্ডারে পড়ছে, সে কিন্তু শাস্তি দিতে পারে সেই ব্যক্তিকে। তো বিভিন্ন সময় আমরা দেখেছি আমাদের সুপ্রিম কোর্টের বিরুদ্ধে বিভিন্ন রকম কথাবার্তা বলা হয়েছে, তো তাকে শাস্তি দেওয়া হয়েছে। এরকম ধরনের নানা রকম যে কন্টেম্পট অফ কোর্ট যেগুলোকে বলা হয়, সেই ধরনের বিষয় কিন্তু হাইকোর্টেরও রয়েছে, হাইকোর্টেরও পাওয়ার রয়েছে কন্টেম্পট অফ কোর্ট করলে তাকে শাস্তি দেওয়ার। ফ্রিডম টু অ্যাপয়েন্ট স্টাফ, অর্থাৎ হাইকোর্ট চালানোর জন্য আরও যে অন্যান্য স্টাফেদের প্রয়োজন, সেটাতেও কিন্তু হাইকোর্ট নিজেই নিয়োগ করে থাকে। জুরিসডিকশন ক্যান নট বি কার্টেল, অর্থাৎ এর জুরিসডিকশনটাকে কিন্তু বাইরে বের করা যায় না। অর্থাৎ একবার এই যে জুরিসডিকশনগুলো রয়েছে হাইকোর্টের, যা জুরিসডিকশন আমরা দেখব কী কী তার ক্ষমতা রয়েছে, কোন কোন জায়গায় বিচার করার ক্ষমতা রয়েছে হাইকোর্টের, সেটা কিন্তু বাদ দিয়ে দেওয়া যায় না। সেপারেশন ফ্রম এক্সিকিউটিভ, তো এক্সিকিউটিভের সাথে সেপারেশন আমরা আগেই দেখলাম যে এটা কিন্তু একটা বেসিক স্ট্রাকচারের মধ্যে পড়ে। তো হাইকোর্টের ক্ষেত্রেও এই ধরনের কোনো প্রভাব মুক্ত রাখা হয়েছে, যে এক্সিকিউটিভের প্রভাব যেন হাইকোর্টের ক্ষেত্রে না পড়ে। জুরিসডিকশন দেখবো এবার কী কী রয়েছে। অরিজিনাল জুরিসডিকশন কী কী রয়েছে, খুব গুরুত্বপূর্ণ। হাইকোর্টের অরিজিনাল জুরিসডিকশন, একেবারে হাইকোর্টের কী কী ক্ষমতা রয়েছে আমরা দেখব। ম্যারেজ, ডাইভোর্স, কোম্পানি ল, কন্টেম্পট অফ কোর্ট, ইলেকশন অফ মেম্বার অফ পার্লামেন্ট অ্যান্ড স্টেট লেজিসলেচার। তো পার্লামেন্টের ইলেকশনের ক্ষেত্রেও ডিসপুট এবং স্টেট লেজিসলেচারের ডিসপুট তো করেই। স্টেট লেজিসলেচারের ডিসপুটে ইলেকশন ডিসপুট যদি হয়ে থাকে, সেটা কিন্তু সরাসরি হাইকোর্ট করে থাকে। এবং পার্লামেন্টেরও কিন্তু কোনো সদস্যের যদি ইলেকশন ডিসপুট হয়, সেটা কিন্তু হাইকোর্টে বিচারযোগ্য। খুব গুরুত্বপূর্ণ বিষয়। মনে হতে পারে যে পার্লামেন্টের বিষয়টা সবসময় সুপ্রিম কোর্টে হবে। আমাদের কেন্দ্রীয় জায়গাতে যে সমস্ত পার্লামেন্টে যারা আসছেন পার্লামেন্টেরিয়ান, তাদের ইলেকশন ডিসপুট যদি ধরা পড়ে বা অভিযোগ করা হয়, সেটা কিন্তু সুপ্রিম কোর্টে হতে পারে অথবা হাইকোর্টেও হতে পারে। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবং আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, আমরা দেখব 1975-এর আগে যে এমার্জেন্সি হয়েছিল, সেখানে ইন্দিরা গান্ধীর যে নির্বাচন ছিল, সেটা কিন্তু এলাহাবাদ হাইকোর্ট থেকে ডিসপুটেড বলে সেটা কিন্তু জাজ করা হয়েছিল। তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ বিষয়। কনফিউজড করার জায়গা রয়েছে, তো এখান থেকে প্রশ্ন তৈরি হবে। এনফোর্সমেন্ট অফ ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল রাইটস কিন্তু এনফোর্স করার ক্ষমতা রয়েছে। অর্থাৎ রিটসের কথা বলা রয়েছে, বিভিন্ন যে রিটসগুলো হয়, সমস্ত রিটস কিন্তু 226 আর্টিকেল নম্বর 226 অনুসারে প্রত্যেকটা হাইকোর্টের ক্ষমতা রয়েছে রিট জারি করার। এবং এটা কিন্তু পার্লামেন্ট হাইকোর্টকে ক্ষমতা দিয়েছে। সংবিধানে বলা ছিল শুধুমাত্র সুপ্রিম কোর্ট, এবং পার্লামেন্ট মনে করলে অন্যান্য কোর্টকেও কিন্তু ক্ষমতা দিতে পারে রিট ইস্যু করার। তো পার্লামেন্ট সেই অনুযায়ী কিন্তু হাইকোর্টকেও ক্ষমতা দিয়েছে রিট ইস্যু করার। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, হাইকোর্ট কিন্তু হাইকোর্টের রিট জুরিসডিকশন সুপ্রিম কোর্টের থেকে কিন্তু অনেক বেশি, কারণ সুপ্রিম কোর্ট রিট ইস্যু করতে পারে শুধুমাত্র ফান্ডামেন্টাল রাইটসকে অ্যাক্টিভ করার জন্য, কিন্তু হাইকোর্ট ফান্ডামেন্টাল রাইটস ছাড়াও আরও অন্যান্য বিষয়েও কিন্তু এই রিটসটা ইস্যু করতে পারে। খুব গুরুত্বপূর্ণ বিষয়। Bombay, Madras, Delhi and Calcutta High Court have original civil jurisdiction in case of higher value. তো সিভিল জুরিসডিকশন রয়েছে এই 4টি মাত্র হাইকোর্টের। খুব গুরুত্বপূর্ণ বিষয়, সরাসরি প্রশ্ন হতে পারে, মনে রাখতে হবে 4টে হাইকোর্ট কী কী। বম্বে, মাদ্রাজ, দিল্লি এবং কলকাতা, এই 4টে হাইকোর্টের কিন্তু ক্ষমতা রয়েছে সিভিল জুরিসডিকশনের, কিন্তু ক্রিমিনাল জুরিসডিকশনের নেই। ক্রিমিনাল জুরিসডিকশনের ক্ষমতা পূর্বে ছিল, কিন্তু সেটা সিআরপিসি 1973 আসার পর থেকে, অর্থাৎ ক্রিমিনাল প্রসিডিওর যে অ্যাক্ট, সেটা আসার পর থেকে এই ক্রিমিনাল জুরিসডিকশন কিন্তু বন্ধ করা হয়েছে। অর্থাৎ বর্তমানে শুধুমাত্র সিভিল জুরিসডিকশন রয়েছে এই 4টে হাইকোর্টের। এছাড়াও কী কী রয়েছে, অ্যাপিলেট জুরিসডিকশন রয়েছে, অর্থাৎ নিম্নতর কোন কোর্টের যে রায়, হাইকোর্টের যে নিম্নতর যে কোর্ট, সেখানে কোর্টের রায়ের বিরুদ্ধে কিন্তু এখানে অ্যাপিল করা যেতে পারে। অ্যাপিলেট জুরিসডিকশন রয়েছে, সিভিল ম্যাটার্স রয়েছে, ক্রিমিনাল ম্যাটার্স রয়েছে, এবং সুপারভিশনারি জুরিসডিকশন রয়েছে, সুপারভিশন করতে পারে। কন্ট্রোল ওভার সাবঅর্ডিনেট কোর্ট, অন্যান্য যে সাবঅর্ডিনেট কোর্ট রয়েছে হাইকোর্টের আন্ডারে, হাইকোর্টের নিম্নতর যে সমস্ত কোর্ট রয়েছে তার উপর কন্ট্রোল রয়েছে হাইকোর্টের। কোর্ট অফ রেকর্ড, অবশ্যই যে সমস্ত জাজমেন্টগুলো হয়ে থাকে তার সমস্ত রেকর্ড কিন্তু হাইকোর্টের রাখা থাকে।
কোর্ট অফ রেকর্ড, পাওয়ার অফ জুডিশিয়াল রিভিউ। তো জুডিশিয়াল রিভিউয়ের পাওয়ার কিন্তু হাইকোর্টেরও রয়েছে। খুব গুরুত্বপূর্ণ বিষয়, সরাসরি প্রশ্ন আসে। জুডিশিয়াল রিভিউ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং সেটা কিন্তু সেটার ক্ষমতা হাইকোর্টেরও রয়েছে, এই বিষয়টা মাথায় রাখতে হবে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। প্রত্যেকটা বিষয় এখানে, প্রত্যেকটা ইনফরমেশন একেবারে যেগুলো থেকে সরাসরি প্রশ্ন আসতে পারে সেই অংশগুলো এখানে রয়েছে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং নোটস মেকিং প্রসেসটা কিন্তু এখানে আরও একবার আমি আলোচনা করলাম। এই অংশটা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।